আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এটা আমার এই অধ্যায়ের ৩ নাম্বার ভিডিও, অর্থাৎ ৩য় পর্ব। আগের ২ টা পর্ব তোমরা অবশ্যই দেখে আসবে। আর আগের ২ টা পর্ব না দেখলেও এটার মধ্যে কোনো সমস্যা হবে না তোমাদের বুঝতে। এটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আংশিক ভগ্নাংশ কি? কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়? কোন ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়? এসব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। ভিডিওটা কতটুকু হবে জানি না, কিন্তু তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে তোমাদের কাছে আংশিক ভগ্নাংশ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে। আংশিক ভগ্নাংশ কি? এটা বোঝার জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিব, তাহলে খুব সহজে বুঝে যাবে। দেখো, আমি যদি তোমাকে বলি 2/x+3 প্লাস 1/x-4। এখন এটা যদি আমি তোমাদেরকে যোগ করতে দেই, এটা যোগ করতে পারো না এমন কেউ নাই। এটা যোগ করতাম আমরা কিভাবে? হরগুলোর লসাগু করতাম। হরগুলোর লসাগু এখানে হলো x+3 ইন্টু x-4। এবার এটা কাটা যাবে। এটার সাথে 2 গুণ হলে হয় 2 ইন্টু x-4 প্লাস 1 ইন্টু x-4 কাটা থাকে x+3, তাহলে 1 ইন্টু x+3। এবার 2 দিয়ে 2টাকে গুণ করলে 2x-8, 1 দিয়ে গুণ করলে হবে প্লাস x প্লাস 3, আর নিচে থাকবে x+3 x-4। এবার উপরে তাহলে 2x আর x যোগ করলে হচ্ছে 3x, -8 প্লাস 3 হলো -5, আর নিচে আমরা পাচ্ছি x+3 ইন্টু x-4। এখন একটু ভালো করে খেয়াল করো তো, এটা আমরা কি করলাম? এখানে কয়টা ভগ্নাংশ ছিল? 2টা ভগ্নাংশ ছিল। এই 2টা ভগ্নাংশ যোগ করে আমরা এই ভগ্নাংশটা পেয়েছি না? এটাকে আমরা বলতাম হলো ভগ্নাংশ যোগ করার নিয়ম, বা ভগ্নাংশ যোগ করতাম আমরা এইভাবে। কিন্তু এখন আমাদের কাজ হবে এরকম একটা ভগ্নাংশ দিয়ে দিবে, আমরা এই ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। মানে এখান থেকে আমরা এখানে যাব। এখন খেয়াল করো, এখানে এটা একটা ভগ্নাংশ, কিন্তু এখানে 2টা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি আমরা। যোগের জায়গায় এখানে বিয়োগ চিহ্নও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। কারণ যোগ বিয়োগ যেটাই থাক আমরা শুধু যোগ বললে ভুল হয় না। যেমন দেখো, কেউ যদি বলে যে এখানে 2 থেকে 3 বিয়োগ করা হয়েছে, কিন্তু আমি যদি বলি না এটা 2 এর সাথে -3 যোগ করা হয়েছে, কথা তো একই। এই 2টার মধ্যে তো কোনো পার্থক্য নাই। তো ওই হিসাবে যদি আমি যে শুধু যোগ করি, তার মানে তুমি মনে রাখবা যোগ বিয়োগ 2টাই থাকতে পারে। এই 2টার যেকোনোটা থাকতে পারবে, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা মূল বিষয়ে আসি। দেখো, এখানে এই যে মূল ভগ্নাংশ, এটাকে বলা হয় মূল ভগ্নাংশ। আর এই ভগ্নাংশটাকে আমরা কয়টা ভগ্নাংশে ভাগ করছি? 1টা, 2টা। তাহলে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা, আবার আংশিক ভগ্নাংশ হলো এটা। আংশিক মানে কি? একটা অংশ। একটা অংশকে আংশিক বলি আমরা আরকি। তাহলে এই ভগ্নাংশের আংশিক হলো এটা, আংশিক হলো এটা। এজন্য সবসময় যে এরকম 2টাই হবে এমন না। 2টার বেশিও হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো? দেখো, এই ভগ্নাংশ যখন দিয়ে দিবে তখন কিন্তু প্রাথমিকভাবেই ধারণা করা যায় আংশিক ভগ্নাংশগুলো কেমন হবে। খেয়াল করো ভালো করে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে হরের মধ্যে উৎপাদক আছে কয়টা? 2টা। একটা হলো x+3, একটা হলো x-4। তার মানে বোঝা যায় যে এখানে একটার হরে x+3 থাকবে, আরেকটার হরে x-4 থাকবে। কিন্তু লবের মধ্যে কি হবে এটা প্রথমেই ধারণা করা যায় না। কিন্তু এতটুকু ধারণা করা যায়, দেখো এখানে হরের উৎপাদক কত ঘাত বিশিষ্ট? এখানে হরের উৎপাদক হলো 1 ঘাত বিশিষ্ট। এখানে x এর ঘাত আছে 1। তাহলে এটা নিশ্চিত এর উপরে যে সংখ্যাটা থাকবে বা যেটা থাকবে সেটা এর থেকে 1 কম ঘাত বিশিষ্ট হবে। মনে রাখবা। এটারও কারণ আছে। এটার কারণ হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য একটা শর্ত আছে। সেটা হলো সবসময় প্রকৃত ভগ্নাংশকেই আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশের হরের মধ্যে ঘাত বড় থাকবে আর লবের মধ্যে ঘাত ছোট থাকবে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতাম না? কিন্তু এখানে বড় না ছোট সেটা তো আর চলক থাকলে বোঝা যায় না। এজন্য আমরা কি করব? মনে রাখবো যে হরের ঘাত বড় হলে আর লবের ঘাত ছোট হলে সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা বোঝার উপায় আছে। দেখো, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। এই 2টা রাশি তো? এখন এই 2টা রাশি যদি আমি গুণ করি, গুণ করলে মুখ্য পদ আসবে কত? মুখ্য পদ হবে হলো এই মুখ্য পদ আর এই মুখ্য পদের গুণফল, মানে x²। সেক্ষেত্রে এটার ঘাত আসতেছে কত? 2। তাহলে উপরেরটার ঘাত আছে 1, নিচের ঘাত আসতেছে হলো 2। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি কখনো প্রকৃত ভগ্নাংশ না থাকে, অপ্রকৃত থাকে, তাহলে সেটাকে আমরা প্রকৃত বানিয়ে নিব। এখন প্রকৃত বানানোর নিয়মে আমরা জানি, দেখো এমনি নরমালি তোমাকে বলি, এই যে এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমরা প্রকৃত বানাইতাম কিভাবে?
প্রকৃত বানানোর দুইটা উপায় আছে। একটা হলো সরাসরি হর দিয়ে লবকে ভাগ করব। এখন দেখো হর দিয়ে লবকে ভাগ করলে এখানে আসে ৩ ৩ এ ৯ থাকবে কত এখানে 1। এইবার আমি এটাকে লিখি হলো ৩ সমস্ত ১/৩। এটা আমরা সবাই জানি। দেখো এই যে যেটা ভাগফল সেটা এখানেই থাকবে। আর এই যে ভাগশেষটা যাবে লবে আর ভাজকটা যায় এখানে। এখন দেখো এইটার আরেকটা রূপ হলো 3 + 1/3 মনে রাখবা। ৩ সমস্ত ১/৩ যে কথা, 3 + 1/3 একই কথা। কারণ আমরা এটা ভাঙানোর সময় কি করতাম? এটার সাথে এটা গুণ করতাম। ৩ ৩ এ ৯ যোগ ১ ১০ আর নিচে যেটা থাকতো সেটাই। তাহলে এখানে ফিরে যেতে পারতাম। এখন এটা যোগ করে দেখবা একই ফলাফল আসবে। তাহলে মনে রাখবা এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো ওই হিসাবে আমি বলতে পারি দেখো এইখানে একটা কি আসলো? একটা পূর্ণ সংখ্যা আসছে আর একটা প্রকৃত ভগ্নাংশ আসছে। তার মানে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে ইচ্ছা করলে একটা পূর্ণ সংখ্যার একটা প্রকৃত ভগ্নাংশ বানাতে পারি। আমিও এখানে দেখো এটা আরেকভাবে করা যায়। এটাও তোমাকে বুঝাই দিই দেখো। এখানে উপরে আছে কত ১০ আর নিচে আছে 3। তাহলে আমি প্রথমেই দেখব ৩ কে কতবার গুণ করলে ১০ অথবা ১০ এর কাছাকাছি যায়। হয় ১০ এর সাথে মিলবে না হলে ১০ এর খুব কাছাকাছি যাবে। কতবার? ৩ বার। তাহলে আমি লিখব ৩ গুণ ৩। দেখো এখানে ৩ আছে বলে আমি ৩ গুণ ৩ দিয়েছি। মানে আমি দেখছি ৩ একে তো ৩ হয়। ১০ এর কাছে গেল না। ৩ দুগুণী ৬ এটাও ১০ এর পুরোপুরি কাছে যায় না। ৩ ৩ এ ৯ এবার ৩ ৪ এ যদি দেই তাহলে ১২ পার হয়ে যাবে ১০। ১০ পার হইলে হবে না। ১০ এর কাছাকাছি যেতে হবে। তাহলে ওই হিসাবে আমি এটাকে লিখলাম হলো ৩ ৩ এ ৯ আর ১ যোগ করে দিই এভাবে। আর হরের মধ্যে কত আছে? ৩। এবার এইটার নিচেও ৩ একবার দেব, এটার নিচেও ৩ একবার দেব। তাহলে ৩ যদি এটার নিচে দেই ৩ 3/3 যোগ ১/৩ এই ৩ ৩ কাটা যাবে। ওর এটা আসে কত? 3 + 1/3 তো তুমি খেয়াল রাখবা, দেখবা যে আমরা আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করতে যাব, ভগ্নাংশটা যদি প্রকৃত না হয়, অপ্রকৃত থাকে, তাহলে হয় এইভাবে ভাগ করে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব অথবা এভাবে লিখে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তারপর প্রকৃত যে ভগ্নাংশটুকু আছে ওটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এবারে আসি আসল কথায় দেখো। আমি কেন বললাম যে এটার থেকে এটার ঘাত ১ কম হবে? তুমি খেয়াল করো আমি এখানে এমন একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি যার হরের ঘাত অলরেডি লবের ঘাতের থেকে বড়। মানে নিচের ঘাত উপরের ঘাতের থেকে বড় হবে। তো ওই হিসাবে আমি বলতে পারি কখনোই এটার থেকে উপরের ঘাত বড় হবে না কোনোভাবেই। নিচের ঘাত সবসময় বড় হবে আর উপরের ঘাত সবসময় ছোট হবে। তো এইভাবে করে আমরা এটা লিখতে পারি। এজন্য বলতেছি এখানে যা থাকবে উপরে তার থেকে কম থাকবে। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলছি যে এইখানে ঘাত যত হবে, এইখানে ঘাত তার থেকে কমপক্ষে ১ কম হলেও হবে। কমপক্ষে ১ কম তার মানে কি শুধু একই কম হবে? ১ এর থেকে বেশি কমও হতে পারে। যদি কখনো এমন আসে দেখো, কোন ভগ্নাংশ যদি তোমাকে এভাবে দেয় x² + 2 x + 1 মানে এখানে উৎপাদকটা কয় ঘাত বিশিষ্ট? এটা কিন্তু ২ ঘাত বিশিষ্ট। আর এটা ১ ঘাত বিশিষ্ট উৎপাদক। তাহলে এটা আমরা যখন ভাঙাবো তখন কিন্তু এখানে যেহেতু উৎপাদক কয়টা আছে? ১ টা ২ টা, ২ টা আছে। তাহলে এখানেও ২ টা আংশিক ভগ্নাংশে প্রকাশ হবে। একটার হরের মধ্যে থাকবে x² + 2 আরেকটার মধ্যে আসবে x + 1 এবার দেখো, এই যে জায়গাটা উৎপাদক ঘাত কত? ২ না? তাহলে এর উপরে কমপক্ষে ১ ঘাত কম আসবে আরকি। ২ থেকে ঘাত ১ ঘাত হয়ে যাবে। কিন্তু আদৌ ১ ঘাত হবে না ০ ঘাত হবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এতটুকু বলা যায় এখানে ঘাত যত হবে তার থেকে অন্ততপক্ষে ১ কম আসবে। কিন্তু আমরা ১ কম না বেশি কম সেটা অঙ্ক সমাধান করলে মান চলে আসবে। কিন্তু ধরার সময় আমি যখন উপরে ধরে নিব মনে করো, কারণ উপরে কি আসে আমরা তো জানি না আগে থেকেই। আমরা শুধু নিচের গুলো দেখে বুঝতে পারি যে নিচে এটা আসবে। দেখলেই বোঝা যায়। এমনকি যদি এটা উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, মনে করো গুণ আকারে আছে, গুণ করে একটা বানানো আছে। সেক্ষেত্রে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, করে তারপর আলাদা করব। এখন দেখো, এখানে যেহেতু ২ ঘাত আছে তাহলে আমি উপরে ১ ঘাত বিশিষ্ট কিছু একটা ধরব। আর এখানে ১ ঘাত আছে তাহলে উপরে ০ ঘাত বিশিষ্ট কিছু একটা ধরব। আর মনে রাখবা ১ ঘাত, ০ ঘাত এগুলো কিন্তু ফিক্সড জিনিস। যেমন ১ ঘাত বলতে ax + b যেমন ঘাত 1 ও থাকবে একটার সাথে ধ্রুবক পদও থাকবে। আর ০ ঘাত বলতে শুধু a, দ্বিঘাত বলতে ax² + bx + c এটা হলো দ্বিঘাত। ত্রিঘাত বলতে ax³ + bx² + cx + d
মানে বিষয়টাকে বোঝার চেষ্টা করো ভালো করে। এখানে এটাতে কি বোঝানো হচ্ছে? এটাতে বোঝানো হচ্ছে যে ৩ ঘাত মানে ৩ থেকে শুরু হবে, কমতে, কমতে ০ তে চলে যাবে। ২ ঘাত মানে ২ থেকে শুরু করে ০ পর্যন্ত। ১ ঘাত মানে ১ থেকে শুরু করে ০ পর্যন্ত। আর ০ ঘাত মানে শুধু ধ্রুবক পদ। কোন চলক থাকবে না। এইজন্য দেখবা যখন এক ঘাত বিশিষ্ট কিছু একটা থাকবে তখন আমরা উপরে শুধু a বা b কিছু একটা ধরে নিব। কারণ আমরা জানি এখানে একটা ধ্রুবক পদ আসবে। এর এর বেশি কখনোই আসবে না। আবার এখানে যেমন দ্বিঘাত আছে, মনে করি স্কয়ার আছে, স্কয়ার। তাই দ্বিঘাতের জন্য উপরে আমরা এক ঘাত বিশিষ্ট কিছু একটা ধরে নেব। মানে ax + b এই টাইপের। এখানে অন্য কিছু ধরবো আরকি, সমস্যা নেই। a b তো আর ২ বার ধরবে না। কিন্তু আমি বোঝানোর জন্য শুধু বলতেছি। দেখো, এখানে এক ঘাত ধরবো কেন? কারণ এখানে দ্বিঘাত আছে কিন্তু। তাই এখানে আদৌ এখানে এক ঘাত বিশিষ্ট ax + b টাইপের কিছু একটা আসবে এর কোনো গ্যারান্টি নাই। এখানেও শুধু ধ্রুবক পদ আসতে পারে। যদি ধ্রুবক পদ আসে তখন a এর মান ০ চলে আসবে। এর মান যদি ০ আসে তখন এটা এমনিতেই নেই হয়ে যাবে, তখন ধ্রুবক পদ হয়ে যাবে। কিন্তু ধরার সময় আমাকে পুরাটাই ধরতে হবে। পরে ফলাফল কত আসবে সেটা দেখার বিষয়, পরের বিষয় সেটা। তাহলে আমি কি বললাম? আমি আবার রিপিট করি, দেখো। তাহলে হর দেখে আমাদের আসল কাজ, হর দেখে আমরা এভাবে ভাঙাবো, ভাঙানোর পর লবের মধ্যে অজানা কিছু একটা ধরবো। তার জন্য শর্ত হলো হরের মধ্যে যত ঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে লবের মধ্যে তার থেকে এক ঘাত বিশিষ্ট কম ধরে নিব। আবার এখানে যতগুলো উৎপাদক থাকবে এখানে ততগুলো আংশিক ভগ্নাংশ আমরা লিখব। অনেক সময় কি আছে, রিপিট হতে পারে, যেমন x+3 দুইবার থাকতে পারে। এমন হতে পারে যে x+3 মনে করে এমন আছে +2 এর স্কয়ার। এখানে কয়বার এসেছে? ২ বার আসতেছে। একই উৎপাদক ২ বার আছে। তাহলে এখানে আমরা যখন লিখব ধরার সময়, এখানে এটা এই চিহ্ন কেন দিচ্ছে এটা আমি ক্লিয়ার করব। এই চিহ্নই দিব পরবর্তীতে, অভেদ। তোমরা আগেই শিখছো যে এটাকে বলা হয় অভেদ। অভেদ কেন দিতে হয় সেটা আমি ক্লিয়ার করব। কিন্তু আগে দেখি এখানে উৎপাদক কয়টা আছে? ৩ টা। একটা উৎপাদক আর x+2 ২ বার আছে। ভালো করে খেয়াল করো। x+2 কয়বার আছে? ২ বার। এখন আমি যদি x+2 আর x+2 ২ বার এভাবে লিখি তাহলে কিন্তু হবে না। কেন হবে না দেখো? আমি কেন বুঝতেছি যে এই হরটার মধ্যে এইটা দেখে এটা লিখলে মিলবে? এটা এর জন্য বুঝছি যে লসাগু করলে, হরগুলো লসাগু করলে যেন এটার সাথে মিলে। দেখো, এই ৩ টা হরের লসাগু কি এটা হবে? হবে না। কারণ x+2 একবারের বেশি কোথাও নাই। তাহলে আমরা এটার লসাগু করতে গেলে এটা হবে x+3 x+2। তাহলে কি উপায়? তাহলে উপায় হলো এখানে যদি ঘাত বেশি থাকে তাহলে এটা আমরা যত প্রথমবার পাওয়ার নিব 1, পরের বার পাওয়ার নিব 2, যদি এখানে কিউব থাকে তাহলে তারপরেরটার পাওয়ার নিব নিচে x+3, তার হোল মানে x+2 এর হোল কিউব, এভাবে চলতে থাকবে আরকি। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম দেখো। প্রথমটা হলো আমি যাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, সেই ভগ্নাংশটা যদি প্রকৃত না হয়, অপ্রকৃত হয়, তাহলে অবশ্যই তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিব। প্রকৃত ভগ্নাংশ মানে হলো হরের ঘাত বড় হতে হবে আর লবের ঘাত ছোট হতে হবে। এটা বানাতেই হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো আমরা হরের মধ্যে দেখব উৎপাদকে বিশ্লেষণ করা আছে কিনা। না থাকলে আমরা তাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। যেমন এভাবে যদি কখনো থাকে x² - 5x + 6, তখন এটাকে আমরা অবশ্যই মিডল টার্ম বা যেকোনো পদ্ধতিতে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ আগে করে নিব। করে নিলে তারপর আমরা বুঝতে পারবো যে ডান পাশে এটার কেমন হবে, দেখতে এগুলো কেমন হবে, মানে আংশিক ভগ্নাংশগুলো কেমন হবে। এজন্য দ্বিতীয়টা হলো আমাদের অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এরপরে হরের মধ্যে দেখো উৎপাদকগুলো কত ঘাত বিশিষ্ট সেটা দেখতে হবে। যতগুলো উৎপাদক ততগুলো আংশিক ভগ্নাংশ, এটা আমরা জানি। কিন্তু হরের মধ্যে তো এই উৎপাদকগুলোই থাকে, তাই না? হরের মধ্যে যদি এক ঘাত বিশিষ্ট উৎপাদক হয় তাহলে উপরে ০ ঘাত ধরবো। ০ ঘাত কেমন? শুধু ধ্রুবক, যেমন a, b, c, d এগুলা। এখানে যেমন শুধু b ধরবো। কিন্তু কখনো যদি হরের মধ্যে দ্বিঘাত হয়, যেমন হরের মধ্যে এরকম x² + 3 আসে, তখন আমরা এটাকে উপরে লিখবো ax + b, মানে এটা এর থেকে এক ঘাত কম বিশিষ্ট আদর্শ কোনো কিছু ধরে নেব। আদর্শ বলতে কিন্তু ax + b, যেমন আদর্শ দ্বিঘাত হলো ax² + bx + c। কিন্তু যদি কখনো এমন আসে x³ + 3, তখন এখানে আমরা ax² + bx + c এই টাইপের কিছু একটা ধরে নেব। মানে এখানে পাওয়ার ৩ আছে, এজন্য এখানে পাওয়ার ২ ধরে নিব। এর থেকে ১ কম ধরবো সবসময়। কিন্তু এর মানে যে এখানে সবসময় এভাবে থাকবে এরকম কোনো কথা নেই। এর মান যখন বের করব, এর মান যদি ০ হয় তখন x² এমনি বাদ হয়ে যাবে। থাকবে শুধু bx + c। এখন চলো আমরা অঙ্ক করব। অঙ্ক করলে এগুলো আস্তে, আস্তে ক্লিয়ার হবে।
যে কয়টা টাইপের কথা আমি এখানে বলছি, এই টাইপ তো তোমরা মনে রাখতে পারবে না। আমি বললাম তোমরা যেন অন্ততপক্ষে যখন আমি আবার অঙ্ক করানোর সময় বলি তখন যেন মনে হয় যে না এটা তো আমি শুনছি বা এটা আমার জানা আছে। এজন্য বলা। এটা মনে রাখতে পারবে না। আমি যা বলছি ভুলে যাবে এটাই। এখন অঙ্ক করব। অঙ্কগুলো এখানে সব কয়টা নিয়মের ৫ টা নিয়ম আছে না? ৫ টা নিয়মের অঙ্ক আমি করিয়ে দেব। দেখবা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এখন চলো প্রথম অঙ্কটা দেখি উদাহরণ ২৩ টা। একটু ভালো করে লক্ষ্য করো। এটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। খেয়াল করো, উপরের ঘাত ১, নিচের ঘাত কত? ২। এখানে সবসময় দেখবা এটার মুখ্য পদের ঘাত ১, এই উৎপাদকটার। আর এই উৎপাদকটার মুখ্য পদের ঘাত ১। ২ টা যেহেতু গুণ আকারে আছে তাহলে এই হরের ঘাত হবে ১ + ১ কত? ২। এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা সরাসরি এভাবে লিখতে পারবো, ধরি 5x - 7 x - 1 x - 2। এবার খেয়াল করো, এটা কিন্তু আমি যখন তোমাকে বলতেছি, আমি মনে করি তোমাকে 3x দিলাম, এটাকে তুমি ভেঙে 2x + x লিখলে। মানে এটাকে ২ টার যোগফল আকারে প্রকাশ করলে। তাই না? তা তুমি বলো তো এখানে x এর মান আমি যা বসাবো, ডান পাশেও যদি x এর মান একই বসাই তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কি সবসময় সমান হবে না? অবশ্যই সমান হবে। মানে x এর সকল মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। তাহলে আমি এটাকে কি অভেদ বলতে পারি না? আর অভেদকে কিভাবে লেখা হয়? এরকম ৩ টা দাগ দিয়ে লেখা হয়। কারণ আমি যেটা বানাইতেছি এটার মানে হলো সকল মানের জন্য বাম পাশ ডান পাশ সমান হয়ে যাবে x এর সকল মানের জন্য। ঠিক একই ঘটনা এখানে ভগ্নাংশ দিয়েছে বাম পাশে একটা। এটাকে আমি এরকম একাধিক ভগ্নাংশের যোগ বা বিয়োগফল রূপে প্রকাশ করতেছি। তাহলে x এর সকল মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে এখানেও। এজন্য এখানে আমরা কি চিহ্ন দিই? অভেদ চিহ্ন ব্যবহার করি। অভেদ চিহ্ন মানে কি ৩ টা দাগ এভাবে দিতে হবে। এবার দেখো হরের উৎপাদক আছে কয়টা? ২ টা। তাহলে এখানে ২ টা আংশিক ভগ্নাংশে প্রকাশ হবে। একটার মধ্যে উৎপাদকে থাকবে x - 1 আর একটার মধ্যে থাকবে হলো x - 2। এখন কথা হলো এখানে কয় ঘাত বিশিষ্ট উৎপাদক? ১ ঘাত। দেখো x এর ঘাত 1। তাহলে যেহেতু উৎপাদকটা ১ ঘাত বিশিষ্ট তাহলে উপরে ০ ঘাত বিশিষ্ট কিছু একটা ধরবো, সেটা ধরলাম হলো a। দেখো কোনো চলক দেই নাই। তার মানে এটা ০ ঘাত বিশিষ্ট, মানে শুধু ধ্রুবক পদ। এখানেও ১ ঘাত বিশিষ্ট তাহলে উপরেও আরেকটা ধ্রুবক হবে, সেটা ধরলাম b। যেহেতু আগে a ধরে ফেলছি পরেরটা ধরলাম b। এখন আমি কোনোভাবে যদি a আর b এর মান বের করতে পারি, আর a আর b এর মান যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমার অঙ্ক শেষ। আংশিক ভগ্নাংশ প্রকাশ করা শেষ। এখন দেখো a আর b এর মান বের করার জন্য এটা আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এটা যা আছে তাই রেখে দিলাম। এখন ডান পাশে আমি লসাগু করলে লসাগু পাবো হলো x - 1 * x - 2 a * x - 2 প্লাস b * x - 1। এখন দেখো উভয় পাশ থেকে এটা ক্যান্সেল হবে, কেটে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 5x - 7 অভেদ a * x - 2 প্লাস b * x - 1। অনেকে উদাহরণের মতো করে যে এইটার হরে যেটা আছে ওইটা দিয়ে দুই পাশে গুণ করে। গুণ করলে এই লাইনই পাবা। কিন্তু যখন অনেক বেশি থাকবে এখানে, কমন পদগুলো থাকবে তখন তোমার ওইভাবে অনেক সময় ভুল হতে পারে। কিন্তু তুমি যদি এভাবে করো তোমার আর ভুল হবে না। এখন বলো এটা তো অভেদ। অভেদের বৈশিষ্ট্য কি? অভেদের বৈশিষ্ট্য হলো x এর যেকোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তার মানে আমি x এর যেকোনো মান উভয় পাশে বসাতে পারবো। এখানে কোনো বাধা নেই। এখন তুমি বলো, আমি যদি x এর মান কোনোভাবে ২ বসিয়ে দেই, ২, তাহলে ২ বিয়োগ ২ কত হবে? ০ হবে। আর এটা ০ হলে ০ এর সাথে a গুণ করলে পুরোটা ০ হয়ে যাবে। তখন b এর মানটা বের হয়ে যাবে। আবার পরের বার যদি আমি x এর পরিবর্তে 1 বসিয়ে দেই, এখানে যদি 1 বসিয়ে দেই, মনে রাখবা আমি যদি x এর মান 1 বসাতে চাই তাহলে প্রতিটা x এর জায়গায় 1 বসাতে হবে। x এর মান যদি 2 বসাতে চাই তাহলে প্রতিটা x এর জায়গায় 2 বসাতে হবে। এমন না একই সাথে একবার এখানে 2 ওখানে 1 বসাচ্ছি, এমন হবে না। যখন 1 বসাবো সব জায়গায় 1, যখন 2 বসাবো তখন সব জায়গায় 2। তা আমি যদি এভাবে বসাই, 1 বসালে এটা 0 হবে তখন মান বের হবে হলো a এর, 2 বসালে এটা 0 হয়ে যাবে তখন মান বের হবে হলো b এর। তখন এই মানটা এখানে বসাই দিলেই হবে। তাহলে আমরা ওটাই করি। ২ নং এ x = 1 বসিয়ে দেখো সকল x এর জায়গায় 1 বসবে। 5 * 1 - 7। যখন তুমি মানটা বসিয়ে দিবা তখন আর অভেদ না দিলেও হবে। কারণ এখানে আর কোনো চলক নাই।
চলক নাই তার মানে অভেদ চিহ্ন দিয়ে লাভ কি? এখানে অভেদ মানে তো এক্স এর সকল মানের জন্য সত্য হয়েছে, এখানে তো এক্সই নাই, তাহলে অভেদ চিহ্ন দিয়ে দরকার আছে? এই জন্য অভেদ দিব না, এখানে সমানই দিয়ে দিব। এখন তাহলে a ইন্টু 1 মাইনাস 2 প্লাস b ইন্টু 1 মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি হলো 5 একে 5 বিয়োগ 7, এটার মান আসতেছে -1, আর এটা 0। দেখো 0 এর সাথে b গুণ করলে কি 0ই হবে, ওটা লিখলামই না, কারণ 0 লিখে লাভ কি? এখানে আসতেছে -2 আর এখানে আসতেছে -a, উভয় পাশ থেকে মাইনাস কেটে দিলে, উভয় পাশকে মাইনাস দিয়ে গুণ করলে এর মান আসবে কত? 2। তাহলে এর মান আমি পেয়ে গেছি, এর জায়গায় কত হবে সেটা পেয়ে গেছি। 2 নং এ x = 2 বসিয়ে, দেখো x = যদি 2 বসাই তাহলে 5 গুণ 2 মাইনাস 7 সমান a ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 1। এখানে তাহলে আসতেছে 5 দুগুণী 10 বিয়োগ 7 কত হবে? 3 সমান, বলো এটা 2 বিয়োগ 2 কি 0 হয় না? এখন 0 যদি হয় 0 এর সাথে গুণ করলে কি হবে? 0, তাহলে এটা লিখবো না। তাহলে b এর সাথে গুণ আছে 2 বিয়োগ 1 মানে 1, 1 এর সাথে b গুণ করলে আসলে b হয়। তাহলে আমরা b এর মানও পেয়ে গেলাম, b এর মান হচ্ছে 3। এবার আমি a ও b এর মান 1 নং এ বসিয়ে দেব। 1 এ বসিয়ে a ও b এর মান যদি 1 এ বসাই তাহলে জিনিসটা কি হচ্ছে? বাম পাশে হলো 5x - 7 ডিভাইডেড বাই x - 1 x - 2, আর ডান পাশে আসতেছে হলো 2/x - 1 প্লাস, আর b এর জায়গায় আসতেছে 3, তাহলে 3/x - 2। তা এটাই দেখো আমাকে বলছিল আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে এইটা মূল ভগ্নাংশ আর এই দুইটা হলো আংশিক ভগ্নাংশ, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা কিন্তু 2 নাম্বার টাইপের, খেয়াল করো এখানে উৎপাদক আছে কয়টা? 1টা 2টা 3টা। এখন লবের ঘাত হলো 3, এখানে লবের ঘাত কত আছে? 3 আছে। আর এখানে হরের ঘাত কত? দেখো তো হরের ঘাতে এখানে আছে 1, এখানে 1, এখানে 1, যেহেতু এই 3টা গুণাকারে আছে তাহলে 1 + 1 + 1 3 হবে। মনে রাখবে আমি যদি এই 3টা গুণ করি তাহলে গুণফলের সর্বোচ্চ ঘাত 3 এসে পড়বে। তো ওই হিসাবে আমি নিচেও 3 পাচ্ছি, উপরেও ঘাত 3 পাচ্ছি। তার মানে লবের ঘাত আর হরের ঘাত সমান হয়ে গেছে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। কারণ প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন হরের ঘাত বড় আর লবের ঘাত ছোট, কিন্তু এখানে তো সমান হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে প্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করে নিতে হবে। কারণ প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার 2টা পদ্ধতি শিখিয়েছিলাম। প্রথমটা হলো আগে 2x³ আছে উপরে, এটা লিখবা, নিচে গুণ করবা, সবগুলো গুণ করবা। প্রথমে এই 2টা গুণ করি, প্রথমে এই 2টা গুণ করলে আমি পাবো হলো x³ * x - 3, এরপরে আসবে হলো 2x³ এটা আসবে x² - 3x + 2 * x - 3, আবার গুণ করো 2x³ এটার সাথে এটা গুণ করলে হবে x³ - 3x², আবার এটার সাথে এটা গুণ করলে -3x², মাইনাসে মাইনাসে +9x, আবার 2 দিয়ে গুণ করলে হবে +2x - 6, তাহলে উপরে পাচ্ছি 2x³ ডিভাইডেড বাই x³, 3টা 3টা 6টা, 9 আর 2 11টা, -6। এখন দেখো, এখন আমি এই লবকে যদি হর দিয়ে ভাগ করি দেখবা যে ভাগফল 2 আসবে। এটা কিন্তু ভাগশেষ উপপাদ্য আমি যখন করাই দ্বিতীয় পর্বের মধ্যে কিন্তু আমি ভাগ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। দেখো এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয়? x³ - 6x² + 11x - 6, এটা দিয়ে ভাগ করব কাকে? 2x³ কে। এখন বলো তো x মূল, এই যে এটা হচ্ছে মুখ্য পদ, এই মুখ্য পদের সাথে কত গুণ করলে এটা হয়? 2 গুণ করলে। এখন 2 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 2x³ - 6 দুগুণে 12x² প্লাস 22x - 12, পরে চিহ্ন চেঞ্জ করব, এটা কাটা যাবে, তাহলে এখানে আসতেছে 12x² - 22x প্লাস 12। এটা ভাগ কিন্তু কিভাবে করতে আমি দ্বিতীয় পর্বে দেখিয়েছি, ওখানে ভাগশেষ উপপাদ্য যখন করাই তখন ভাগ করা শিখিয়েছিলাম। এজন্য তোমরা যদি এটা না বুঝো ওটা দেখে এসো, কিন্তু এখানে ভাগ তোমাদের করতে হবে না, আমি শর্টকাট শিখিয়ে দেবো যে কিভাবে বুঝবা যে এটার ফলাফল কত হবে। আপাতত তুমি দেখো, তাহলে এখন যেটা আছে এটার দেখো ঘাত কত? 3, এটার ঘাত কত? 2, তাহলে এটাকে কোনো কিছু গুণ করে এটা বানানো যাবে না, কারণ অলরেডি এটার ঘাত বেশি এটার ঘাত কম, মানে ভাগশেষ অলরেডি ছোট হয়ে গেছে ভাজক থেকে, তাহলে আর যাবে না এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি এখানে
ভাগফল আসছে 2। এখন মজার বিষয়, এত কিছু আমাদের করা লাগবে না। দেখো এই 2 আগে থেকেই বোঝা যায়। কিভাবে বোঝা যায় আমি বলি। যদি কখনো দেখো যে এখানে এভাবে আছে, এর সাথে আর কিছু নাই, এর সাথে কিছুই নাই, এভাবে আছে, তাহলে তুমি এটার মুখ্য পদ, এটার মুখ্য পদ আর এটার মুখ্য পদ গুণ করবা। গুণ করলে কত হয়? x কিউব। আর এটার মুখ্য পদ কত? 2x কিউব। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এমনিতেই ফলাফল পেয়ে যাবে। ভাগফল কত? 2। আর এটা ভাগ দেখানো লাগে না, শুধুমাত্র ভাগফলটা কত এটা বলতে পারলেই হয়। তো এত কিছু আমার করা লাগবে? এত কিছু করে তো দরকার নেই। আর ভাগ অন্য একটা পদ্ধতিতে করা যায়, সেটাও তো আমরা দেখিয়েছিলাম, যে লবকে হরের মতো করে নিতে হয়, করে কাটাকাটি করলে আরেকটা জিনিস পাওয়া যায়। ওটা থেকে এটাই সহজ। এজন্য আমি এটাই শিখিয়ে দেই তোমাদের। দেখো, তুমি সবসময় দেখবে যে এখানে সর্বোচ্চ ঘাত আছে x কিউব। ঠিক আছে? আর সাথে কিছু নাই। তাহলে তুমি কি করবা? এই ৩ টার মুখ্য পদ গুণ করে যা পাবা, সেটা দিয়ে এই মুখ্য পদটাকে ভাগ করবা। ভাগফল যা হবে সেটাই হবে ফলাফল ২। তাহলে এটাকে লিখতে হয় কিভাবে দেখো খেয়াল করে? তাহলে এখানে আমরা লিখে নিব, লবকে হর দ্বারা ভাগ করলে ভাগফল 2। এই যে আমরা লিখে নিছি, ভাগফলটা এত ভাগ করে দেখা লাগবে না। এমনি তুমি বুঝতে পারলেই হবে। আর মেক্সিমাম অঙ্ক এমন থাকে, দেখলেই বোঝা যায়। তো এই ভাগফলটা আমরা যেহেতু পেয়ে গেছি, এইবার আমরা ধরে নিব, যে ধরি, দেখো বাম পাশটা তুলবো, এটা তুলবো 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 অভেদ। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে উৎপাদক আছে 3টা, কিন্তু যেহেতু একটা ভাগফল আমরা পেয়েছি, উপরেটাকে নিচেরটা দিয়ে ভাগ দিয়ে 2, তাহলে এখানে 2 প্লাস আগে দিয়ে নিবা। 2 আগে প্লাস আকারে লিখে তারপর বাকিটা লিখতে হবে আগের মতো। তাহলে এখানে আসতেছে কি? x মাইনাস 1 একটা উৎপাদক, x মাইনাস 2 একটা উৎপাদক, x মাইনাস 3 একটা উৎপাদক। এবার দেখো, এটা সব একঘাত বিশিষ্ট উৎপাদক। যেহেতু সবগুলোই একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এখানে a, এখানে b আর এখানে c ধরে নেই। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এখান থেকে আমি abc এর মান বের করে এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। মনে রাখবে, এই প্রথম লাইনটা বাদে আর বাকি সব একই রকম। প্রথম লাইনটা শুধু ধরার মধ্যেই পার্থক্য। ওই যে 5টা নিয়ম বলছি না? 5টা নিয়মের পার্থক্য শুধুমাত্র প্রথম লাইনে ধরার মধ্যেই। আর পরে যে x এর মান বের করার 2টা পদ্ধতি আছে। একটা সরাসরি যে মান বসে বসে 0 বানানো, আর একটা হলো সহগ সমীকৃত করা। ওই 2টা শিখে নিলে আমরা বাকি অঙ্কগুলো পেরে যাব। তা নিয়ম 5টা আসলে এরকম ভয় পাওয়ার কিচ্ছু নাই। প্রথম লাইনটা শুধু যদি তুমি বুঝতে পারো যে কি ধরতে হবে, তাহলে বাকিগুলো খুব সহজেই পারবে। দেখো, বাম পাশ যেভাবে আছে ওইভাবেই রেখে দিব। ডান পাশে লসাগু করি। লসাগু হবে হলো x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। এখন এটার নিচে কিছু নেই, মানে তো একটা 1 আছে। তাহলে এই 2 এর সাথে এই পুরাটা গুণ হবে। 2 ইনটু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। এবার দেখো, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, x মাইনাস 1, x মাইনাস 1 কাটা যাবে। তাহলে a এর সাথে বাকি দুইটা গুণ হবে। তাহলে a ইনটু x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 প্লাস, এবার b এর সাথে x মাইনাস 2, x মাইনাস 2 কাটা যাবে। তাহলে b এর সাথে গুণ হবে এই দুইটার গুণফল। তাহলে b ইনটু x মাইনাস 1, x মাইনাস 3 প্লাস, এবার দেখো c এর সাথে গুণ হবে x মাইনাস 3 বাদে বাকি দুইটা। তাহলে c ইনটু x মাইনাস 1 ইনটু x মাইনাস 2। আর উভয় পাশ থেকে এটা কাটা যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 2x কিউব। এখানে যদি সাইড নোট দিতে চাও, তাহলে দিবা যে উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে। কেটে দিছি, এটা সাইড নোট দিবা না, বলবো উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করে। তাহলে 2x কিউব, ডান পাশে পাচ্ছি 2 ইনটু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 প্লাস a ইনটু x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 প্লাস b ইনটু x মাইনাস 1 ইনটু x মাইনাস 3 প্লাস c ইনটু x মাইনাস 1, x মাইনাস 2। এটা সমীকরণ 2। এবার দেখো, এখানে a b c, দেখো আমি x এর মান যদি 1 বসাই, 1 বসাইলে কোনটা কোনটা 0 হবে? এই পুরোটা 0 হয়ে যাবে। দেখো 1 মাইনাস 1 কত? 0। এটা 0 এর সাথে এই পুরোটা গুণ করলে 0 হয়ে যাবে। এটা 0 হবে না, কারণ এখানে 1 x মাইনাস 1 নাই। এটাও 0 হবে। দেখো x মাইনাস 1 আছে যে, আবার এখানেও x মাইনাস 1 আছে, মানে এটাও 0 হবে। তখন থাকবে শুধু এটা, এর মান বের হবে। একইভাবে যদি আমি 2 বসাই, 2 বসাইলে এটা 0 হবে। x মাইনাস 2 কোথায় আছে? এটা 0 হবে। আর এটা তো 0 হবে। তখন আমরা পেয়ে যাব হলো তোমার b এর মান। এভাবে করে সবার মানই বের করতে পারবো। তাহলে আমি লিখব হলো 2 নং এ যথাক্রমে x সমান 1, x সমান 2 এবং x সমান 3 বসিয়ে পাই। তাহলে এখন x এর মান যদি 1 বসাই, x সমান 1 হলে
x সমান 1 হলে এখানে আসছে 2 ইন্টু 1 এর কিউব সমান, দেখো মান বসানোর পর তো সমান চিহ্ন দিব বলছি। দেখো এটা তো 0 হবে, এই পার্টটা 0 হয়ে যাবে না, 1 মাইনাস 1 0, আর 0 মানে পুরাটা সাথে নিয়ে 0 হবে, কারণ এই পুরাটা 0 এর সাথে এই পুরাটা গুণ করলে তো 0ই হবে ফলাফল। তো এটা আমি লিখবই না, আর তুমি যদি লিখতে চাও তাহলে এটা 0 লিখো সরাসরি। আর এটার মধ্যে দেখো তাহলে a x এর জায়গায় বসবে হলো 1, তাহলে 1 মাইনাস 2 1 মাইনাস 3। আর এটার মধ্যে দেখো এটা 1 মাইনাস 1 0, তাহলে 0 পুরাটার সাথে গুণ হলে পুরাটা 0 হবে। ঠিক একইভাবে এখানে 1 মাইনাস 1 0, তাহলে পুরাটা 0 হবে। তাহলে এই দুই, এটাও 0 এটাও 0, তাহলে শুধু এটাই থাকতেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 1 এর কিউব 1, 2 একে 2 সমান, আর এখানে পাচ্ছি মাইনাস 1 আর এখানে মাইনাস 2, তাহলে a ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 2, ব্র্যাকেট ইউজ করবে না হলে ভুল হতে পারে। মাইনাস 1 আর মাইনাস 2 গুণ করলে কি হয়, শুধু 2 হবে। 2 এর সাথে a গুণ করলে 2a 2a, আর 2 2 কাটা যাবে, থাকবে হলো এর মান 1। দেখো ঠিক একই পদ্ধতিতে এবার আমরা 2 বসাবো, এখানে তো বলেই নিছি যে প্রথমবার 1 বসাবো, পরের বার 2 বসাবো, তারপর 3 বসাবো। তাহলে x এর মান 2 হলে কত হয়, 2 হলে দেখো তো এখানে 2 ইন্টু 2 এর কিউব, এটা 0 হবে কারণ এটা 0 হয়ে যাবে, 2 মাইনাস 2, তাহলে বাকিটা পুরোটাই 0 হবে। এটা 2 মাইনাস 2 0, তাহলে এটাও 0 হবে, লিখবো না। এটাও 0 হবে 2 মাইনাস 2, এটাও লিখবো না, কিন্তু এটা 0 হবে না, তাই এটা লিখি b ইন্টু 2 মাইনাস 1 2 মাইনাস 3। তাহলে এখানে পাচ্ছি 2 এর কিউব 8, 8 দুগুণে কত 16, 2 মাইনাস 1 কত হবে 1, আর এখানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, 1 আর মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 1, আর মাইনাস 1 এর সাথে b গুণ করলে হবে শুধু মাইনাস b। এখন তাহলে b এর মান আমি পাচ্ছি হলো মাইনাস 16, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেছি, তাহলে b এর মান কত মাইনাস 16 আসলো, x ইকুয়াল টু 3 হলে। দেখো x এর মান 3 বসালে এখানে 2 গুণ 3 এর কিউব 2 গুণ 3 এর কিউব সমান, এটা 3 মাইনাস 3 0 হবে, তার মানে পুরোটা 0 হয়ে যাবে, এটা সবসময় 0 হয়ে যাবে, এটা বাদ হয়ে গেল। আর এটাও 0 হবে, 3 মাইনাস 3 আছে, কারণ x এর মান 3 বসাবো যেহেতু, এটাও 0 এটাও 0, এটা 0 হবে না, তাহলে এখানে c 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2, তাহলে এখানে 3 এর কিউব 27, 27 দুগুণে কত 54 সমান, এখানে আসতেছে 2 এখানে আসতেছে 1, 2 একে কত হবে 2। ভালো করে খেয়াল করো কিন্তু 3 থেকে 1 গেলে হয় 2, আবার 3 থেকে 2 গেলে হয় 1, তাহলে 2 একে 2 হবে, তার মানে 2c হবে এখানে। উভয় পাশে আমি 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 27, আর ওই পাশে থাকবে হলো c। তাহলে দেখো a b c তিনটার মানই পেয়ে গেছি, a এর মান পেলাম 1, b এর মান পেলাম -16, c এর মান পেলাম 27। তাহলে এবার 1 নং সমীকরণে a এর জায়গা 1, b এর জায়গা -16 এবং c এর জায়গায় যদি 27 বসিয়ে দেই তাহলেই উত্তর হয়ে যাবে। তোমরা এটা নিজেরা বসিয়ে নিও, আমি আশা করব বুঝতে পেরেছো। এবার দেখো উদাহরণ 27, এটা টাইপ নাম্বার 3 নাম্বার টাইপ আর কি। এখানে কি দেওয়া আছে, উপরে x নিচে হলো x মাইনাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2। তাহলে এখানে আমরা ধরে নিব হলো এটা অভেদ। খেয়াল করো ভালো করে, এখানে কয়টা উৎপাদক আছে, 3টা উৎপাদক আছে, একটা x মাইনাস 1 আর একটাও x মাইনাস 1, মানে এটার মানে কি, এটার মানে হলো হরের মধ্যে আছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা আছে। তাই এখানে x মাইনাস 1 কয়বার আছে, 2 বার আছে না, তাহলে এখানে মোট উৎপাদক 3টা হরে, তাহলে এখানে 3টা আংশিক ভগ্নাংশ হবে, একটা একটা মনে করো, তা একটার নিচে থাকবে x মাইনাস 1, পরেরটাও আমি যদি x মাইনাস 1 দেই তাহলে তো লসাগু এটার সাথে মিলবে না। এজন্য আমি বলছিলাম পাওয়ার যদি বেশি থাকে মানে রিপিট হয়, একই উৎপাদক যদি রিপিট হয় তাহলে আমরা কি করবো, প্রথমে এটা x মাইনাস 1 দিছি, তো পরেরটা হবে x মাইনাস 1 এর স্কোয়ার আর পরে x মাইনাস 2। এটা আমি আবার বলি, দেখো যদি এমন থাকতো x মাইনাস 1 এর কিউব থাকতো তাহলে একবার 1 বাই x মাইনাস 1 আসতো, পরের বারে x মাইনাস 1 এর কিউব স্কোয়ার আসতো, তারপরে x মাইনাস 1 এর কিউব আসতো, প্রথমে 1 পরে 2 পরে 3 এভাবে করে বাড়তে থাকবে এখানে পাওয়ার যতই থাক। এবার আমি দেখবো, দেখো এখানে উৎপাদক কয় ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, তাহলে শুধু এ থাকবে। এখানে উৎপাদক কয় ঘাত বিশিষ্ট, অনেকেই ভুল করবে, এটা মনে করো যে 2 ঘাত বিশিষ্ট, না এটাও 1 ঘাত বিশিষ্ট। দেখো উৎপাদক তো ভিতরেরটা, উৎপাদক 1 ঘাত বিশিষ্ট, কিন্তু এই উৎপাদক রিপিট হয়েছে, তার মানে উৎপাদক এটাও 1 ঘাত বিশিষ্ট, তাহলে এটা আমরা ধরবো হলো বি। আর এটার উৎপাদক 1 ঘাত বিশিষ্ট, তাহলে এটা শুধু সি ধরলাম। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আগের মতোই উভয় পাশে লসাগু করে যদি কাটাকাটি করে আগেরগুলো যদি বুঝে থাকো, আমি 1 লাইন কম করি,
এটা দিয়ে গুণ করা আর লসাগু করে কেটে দেওয়া একই কথা। তাহলে বাম পাশে থাকবে শুধু x, আর ডান পাশে হলো এই তিনটার মধ্যে x - 1 একটা ক্যান্সেল হবে, x - 1 × x - 2 থাকবে, x - 1 × x - 2 থাকবে, প্লাস b এর সাথে দেখো এটা ক্যান্সেল হবে, এটা পুরোটাই কেটে যাবে, এই পুরোটা থাকবে শুধু x - 2, তাহলে b এর সাথে থাকবে x - 2 প্লাস x - 2 কাটলে এখানে x - 1 এর হোল স্কয়ার থাকবে c এর সাথে। মানে আমি যদি লসাগু করি এটা পাবো, অথবা তুমি চিন্তা করতে পারো বইয়ের উদাহরণগুলো যেভাবে করা আছে, এই বাম পক্ষের হর দিয়ে সবাইকে গুণ করবা, প্রতিটা পদকে গুণ করবা। আমি হর দিয়ে যখন এই পদটাকে গুণ করবো তখন x - 1 একটা কাটবে দুইটা থেকে, একটা রয়ে যাবে, তাহলে x - 1 × x - 2 আসলো। আবার এটার সাথে যদি এটা গুণ করি তাহলে x - 1 এর হোল স্কয়ার পুরোটাই কাটবে, থাকবে শুধু x - 2, আর x - 2 কাটবে এটার সাথে, থাকবে শুধু x - 1 এর হোল স্কয়ার। এখন দেখো এটা আমরা 2 নম্বর দিয়ে রাখি আরকি, সাইড নোট দিয়ে দিই, আমি সাইড নোট গুলো দিচ্ছি না। এইবার এখানে হচ্ছে কাহিনী দেখো, আমি x এর মান 1 বসালে এটা 0 হবে, এটা 0 হবে, b এর মান বের হবে। x এর মান 2 বসালে এটা 0 হবে, এটা 0 হবে, c এর মান বের হবে। কিন্তু তুমি a এর মান বের করতে পারবা না এইভাবে। তুমি a এর মান বের করতে গেলে তুমি দেখো এটাকে 0 বানাতে গেলেও a 0 হয়ে যাচ্ছে, এটাকে 0 বানাতে চাইলেও a 0 হয়ে যাচ্ছে। তাহলে এই পদ্ধতিতে আমরা যে পদ্ধতিতে করলাম এর আগের 2টা অঙ্ক, ওই পদ্ধতিতে আমি কোনোভাবেই এটার ABC এর মান বের করতে পারবো না, 3টাই। তাহলে যতটুকু বের করা সম্ভব অতটুকু আমরা বের করে নেই। 1 নং এ x = 1 এবং x = 2 বসিয়ে দেখো x সমান যদি 1 বসাই তাহলে বাম পাশে আসতেছে 1 = এটার 1 - 1 0 হবে, এটা 0 মানে এর সাথে যারা যারা গুণ আছে সবাই 0, তাহলে এটা লিখবো না। আর এখানে b × 1 - 2, এটা 1 - 1 0, 0 এর সাথে c গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে পাচ্ছি হলো 1 = -b, কারণ এটাতে বিয়োগ করলে -1 হয়, তার সাথে b গুণ করলে -b, তাহলে b এর মান পাওয়া যাচ্ছে -1, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলাম। এবার যদি 2 বসাই, 2 বসাইলে আসবে এখানে 2 সমান, এটাও তো 0, 2 - 2 0, তাহলে এটা লিখবো না, এটা বাদ। এটাও 2 - 2 0, তাহলে এটাও লিখবো না, বাদ। এখানে লিখবো শুধু c 2 - 1 তার হোল স্কয়ার, তাহলে 2, এখানে 2 - 1 কত হয় 1, 1 এর স্কয়ার 1 ই হবে, তাহলে c = 2, তাহলে এখানে আমি পাচ্ছি c এর মান 2। তা b এর মান -1, c এর মান 2 পাইলাম, কিন্তু a এর মান আমি এভাবে বের করতে পারবো না, a এর মানকে আমি সহগ সমীকৃত করে বের করব। এখন দেখো তুমি যদি সহগ সমীকৃতটা বুঝে যাও তাহলে বাকি অঙ্ক সবই পারবা, কারণ বাকি অঙ্কগুলোর মধ্যে আমরা সহগ সমীকৃত করে ABC এর মান বেশিরভাগ বের করব। এই জন্য মনোযোগ দাও। সহগ সমীকৃত করতে গেলে এই যে এরকম গুণাকারে আছে না, যারা যারা গুণাকারে রাখবে না, একদম সুন্দরভাবে সবগুলো গুণ করে ফেলবো। তা যদি সবগুলো গুণ করি বাম পাশে পাচ্ছি হলো x, তাহলে এখানে লিখে নিতে পারো যে 2 নং হতে বাম পাশে x, ডান পাশে পাবো হলো এই দুটার গুণফল হচ্ছে a × x² - 3x + 2। আমি সূত্রের সাহায্যে করলাম এই গুণটা, তোমরা একবারে করতে না পারলে তোমরা দুইটা সুন্দর করে গুণ করে যোগ করবা, দেখবে যে এটাই পাবা। রাফে গুণ করে এখানে বসাই দেবো, সমস্যা নেই। পরেরটা পাচ্ছি হলো bx - 2b, এটা পাবো হলো c × x - 1 এর হোল স্কয়ার, মানে কি a² - 2ab + b²। দেখো এটার স্কয়ার -2 × এই দুটার গুণফল মানে -2x + b² মানে 1, বা x সমান এটা গুণ করে দিলে হবে ax² - 3ax + 2a, আর এখানে পাচ্ছি হলো bx - 2b + cx² - 2cx + c। দেখো আমি সবগুলো গুণ করছি এখানে, এভাবে সব গুণ করবা, যখনই সহগ সমীকৃত করতে চাও পুরাটা গুণ করবা। গুণ করার পর এখন দেখো x অভেদ x² আছে কোনটা কোনটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, এই দুইটাকে এখন তাহলে পাশাপাশি যদি লিখি তারপর যদি x² কমন নিই তাহলে থাকবে হলো a + c × x², এমন থাকবে। এবার x আছে কোনটা কোনটার মধ্যে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আর এটার মধ্যে আছে। তাহলে এইগুলোকে পাশাপাশি লিখে x কমন নিলে, আমি যে এটা মাইনাস আছে এটাকে পরে লিখি, এটাকে আগে লিখি, তাহলে প্লাস, এটা আগে লিখতেছি +b - 3a, আর এখানে -2c, আর এটার সাথে থাকবে কি গুণ, x গুণ। এবার ধ্রুবক পদ থাকে কি কি দেখো, x নাই, ধ্রুবক পদ কার কার মধ্যে, 2a -2b + c, 2a -2b + c, এটা হলো ধ্রুবক পদ। এবার আমি যদি বলি x² এর সহগ x² এর সহগের সমান,
বলতে পারবো। যেহেতু এটা অভেদ, এক্স এর সকল মানের জন্য সত্য হয়, তাহলে অভেদ হলে সহগ সমীকৃত করা যায়। আমি কিন্তু আগের ভিডিওতে বুঝিয়েছি। এবার যেমন এক্স এর সহগ এখানে এটা, আর বাম পাশের এক্স এর সহগ কিছু নয়, মানে হচ্ছে একটা 1 আছে, তাহলে এটা সমান 1 ও লিখতে পারবো। আবার এই ধ্রুবক পদ বাম পাশের ধ্রুবক পদের সমান বলতে পারবো। যেহেতু ডান পাশে ধ্রুবক পদ আছে, বাম পাশে ধ্রুবক পদ নাই, তার মানে বাম পাশের ধ্রুবক পদ হলো 0, তাহলে এটা সমান 0 ও লিখতে পারবো। কিন্তু আমি কখন কোনটা লিখবো এটা নির্ভর করবে সম্পূর্ণ আমি কিসের মান চাচ্ছি তার উপর। দেখো আমার এ এর মান বের, বি এর মান বের হয়ে গেছে, সি এর মান বের হয়ে গেছে, আর বাকি থাকে এর মান। এর মান বের করার জন্য আমি তো শুধু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলেই হয়, তাহলে আমি শুধু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে দেখো, তাহলে বাম পাশে এক্স স্কোয়ার নাই, তাহলে বাম পাশের এক্স স্কোয়ারের সহগ হলো 0, আর ডান পাশে এক্স স্কোয়ারের সহগ কত, এ প্লাস সি, এক্স স্কোয়ার বাদে পুরোটাই সহগ, তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস সি সমান হলো 0, তাহলে এ সমান আসবে হলো মাইনাস সি। এখন বলো সি এর মান আমার জানা আছে না, সি এর মান কত, সি এর মান হলো 2, তাহলে মাইনাস সি মানে কি -2, তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম -2। তাহলে দেখো এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। এখন এ বি সি এর মান এখানে বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তোমরা বসিয়ে দাও, মিলে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই। তোমার মনে হতে পারে যে স্যার আমি যদি এটা সহগ সমীকৃত করি তাহলে কি আমার অঙ্ক হবে, এর মান কি এটাই আসবে? দেখো বিশ্বাস না হয়, আমি যদি এক্স এর সহগ সমীকৃত করি, এক্স এর সহগ এখানে আছে বি - 3a - 2c, আর এই পাশে আছে হলো এক্স এর সহগ 1, তাই 1 হলো এটা। তাহলে এখানে মান যার যার জানা আছে সেটা বসিয়ে দেই। মান আছে বি এর মান -1, -3a -2, সি এর মান কত ছিল, সি এর মান হলো 2 = 1, বা -1 - 3a মাইনাসে 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 প্লাসে -4 1, -1 আর -4 যোগ করলে হবে -5, -5 ডানে গেলে -3 থাকে বামে, আর -5 ডানে গেলে হয়ে যাবে 1 + 5, তাহলে এ সমান আসতেছে হলো 6 / -3, কাটাকাটি করলে কত 2, এটা হচ্ছে -2। দেখো একই আসছে, তার মানে তুমি যেটাই সমীকৃত করো একই ফলাফল আসবে। ধ্রুবক পদ সমীকৃত করো একই আসবে। তুমি যদি বলো যে ধ্রুবক পদ এইটা সমান হচ্ছে 0, যেহেতু ধ্রুবক পদ নাই এখানে, তারপরে একই ফলাফল আসবে। তো এখানে আমার এটা দরকার নেই, এটা কিন্তু আমি দেখাইলাম যে একই আসবে তুমি যেটাই সমীকৃত করো। আমার এর মান দরকার ছিল, এর মান এটা এক্স স্কোয়ার সমীকৃত করে হয়ে গেছে। এখন শুধু তুমি 1 নং এ বি সি এর মান বসাও, অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তুমি বলতে পারো এটাই লাস্ট নিয়ম, পরের যে নিয়মটা আছে এটা আগের নিয়মগুলোর মতোই, রিপিট হলে যে নিয়মটা ছিল আর পরেরটা রিপিটের মতোই। তা এটা যদি আমরা শিখতে পারি তাহলে আংশিক ভগ্নাংশ পুরোটা হয়ে যাবে, আর বাকি আর কিছু না শিখলেও চলবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা ওই আগের মতোই ধরে নিব, ধরি যেটা আছে সেটা লিখবো x - 1 * x² + 4। খেয়াল করো ভালো করে, এখানে ভালো করে লক্ষ্য করো, কয়টা উৎপাদক আছে, দুইটা, তাহলে দুইটা আংশিক ভগ্নাংশ হবে এখানে। একটার উৎপাদক হরে যাবে হলো x - 1, একটার হরে যাবে হলো x² + 4। এখানে এটা এক ঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে শুধু এ লিখলেই হবে। আর এটা কয় ঘাত বিশিষ্ট উৎপাদক, এটা 2 ঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এখানে bx + c হবে। কারণ আমি আগেই বলছিলাম দ্বিঘাত থাকলে এখানে এক ঘাত বিশিষ্ট কিছু একটা ধরে নিতে হবে, আর এক ঘাত বিশিষ্ট আদর্শ হলো ax + b, এটা বলছিলাম। কিন্তু যেহেতু আমি অলরেডি এ ধরে ফেলছি, তাহলে bx + c লিখলাম। তুমি এখানে px + q লিখলে হবে, মানে এই b আর c এর জায়গায় যে কোনো প্রতীক তুমি ধরতে পারবা, সমস্যা নেই। এবার দেখো তাহলে এটা 1 নাম্বার সমীকরণ রেখে দেই আগের মতোই। বাকি প্রসেস সব একই রকম, শুধু প্রথম লাইন ধরার মধ্যেই পার্থক্য। তো এখানে x² + 4, এটা লসাগু করলে পাবো হলো x - 1 * x² + 4, এর সাথে x² + 4 গুণ হবে, আর bx + c এর সাথে x - 1 গুণ হবে। পরে এটা কাটা, তাহলে আমরা পাচ্ছি হলো x অভেদ a * x² + 4, আর এখানে পাচ্ছি হলো bx + c * x - 1। এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। তুমি আগে চেষ্টা করবে যে এখানে x এর মান বসানোর পর কোনো একটার মান বের করা যায় কিনা। যেমন দেখো এখানে x এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে এটা 0 হবে, 0 এর সাথে এটা গুণ করলে পুরোটাই 0 হয়ে যাবে। তখন এর মানটা বের হবে। আমি আগে একটার মান বের করে রাখি। তাহলে x = 1 হলে, x = 1 হলে তাহলে এখানে আসতেছে 1 সমান a * 1 এর স্কয়ার + 4, এটা 1 - 1 0, 0 এর সাথে এটা গুণ করলে 0, পুরোটাই লিখব না। তাহলে 1 সমান এখানে 1 এর স্কয়ার যোগ 4 কত হচ্ছে 5, তাহলে আসতেছে 5 এ। তাহলে এই 5 এর পাশে পাঠাইলে 1/5 সমান হলো a। তাহলে a এর মান এখান থেকে পেয়ে গেলাম 1/5। এবার দেখো
আমি যদি আবার x এর মান বসিয়ে আমি b এবং c এর মান বের করতে চাই, কোনোভাবেই পারবো না। কারণ এখানে দেখবা যে এটাকে কোনোভাবেই 0 বানানো সম্ভব না। কারণ x স্কয়ার প্লাস 4 এটা আমি x এর মান যাই বসাই, স্কয়ারের কারণে সেটা প্লাস হয়ে যাবে। আর প্লাসের সাথে প্লাস 4 যোগ করলে তো আর 0 হবে না। এজন্য এবার আমি আবার সহগ সমীকৃত করব। তার জন্য আবার এই লাইনটাকে আমি সব গুণ করব। যেভাবে আছে সব গুণ করে দেব। x অভেদ ax স্কয়ার প্লাস 4a। আর এখানে দেখো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে bx স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস bx, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস cx, আর এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস c। এই যে গুণ করা হয়ে গেল। এবার সদৃশ পদগুলো যেগুলো আছে সেগুলোকে পাশাপাশি লিখবো। দেখো এক্স স্কোয়ার আছে এই দুইটার মধ্যে, তাহলে এই দুইটাকে পাশাপাশি লিখে এক্স স্কোয়ার কমন নিলে হবে হলো a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার। আর এক্স আছে এই দুইটার মধ্যে, তাহলে এই দুইটাকে পাশাপাশি লিখে এক্স কমন নিব, কিন্তু প্লাসটা আমি আগে লিখি সুন্দর দেখাই, কারণ এখানে প্লাস দিই তো। তাহলে এখানে সি মাইনাস বি ইন্টু এক্স হবে। আর ধ্রুবক পদ আছে হলো প্লাস 4a মাইনাস সি, প্লাস 4a মাইনাস সি। এর মান অলরেডি বের হয়ে গেছে আমার দরকার বি এবং সি এর মান। তাহলে আমি এক্স স্কোয়ারের সহগ এবং এক্স এর সহগ সমীকৃত করলে হয়ে যাবে। তাহলে এখানে লিখে নিই এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করে পাই। দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে আমি পাবো হলো এ প্লাস বি সমান হলো, এই পাশে এক্স স্কোয়ার নাই, না থাকলে সহগ শূন্য হয়। এটা কিন্তু আমি সে প্রথম ক্লাস থেকেই বলতেছি। আমি আবার বলতেছি, যদি কখনো কোথাও কোনো পদ না থাকে তাহলে ওই পদের সহগ হয় শূন্য। যেহেতু এখানে এক্স স্কোয়ার নাই তাহলে সহগ হবে শূন্য। তাহলে এখানে আমি এর মান জানি, তাহলে বি এর মান আসতেছে মাইনাস এর সমান। তার মানে সুতরাং বি সমান হলো মাইনাস এ, কোনটা 1/5 না, এটা বসিয়ে দিই এখানে। তাই বি এর মান পেয়ে গেলাম। এবার এক্স স্কোয়ারে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ এখানে আছে সি মাইনাস বি, আর বাম পাশে এক্স এর সহগ কিছু নাই, এখানে 1 আছে, তাহলে এক্স তো আছে, তাহলে সহগ হবে 1। তাহলে মান জানা কার আছে, বি এর মান জানা, বসিয়ে দেই। তাহলে সি ইজ ইকুয়াল টু 1 প্লাস বি, বা সি সমান হলো 1 মাইনাস, দেখো বি এর মান মাইনাস 1/5, তো মাইনাস 1/5। এবার সুতরাং সি সমান লসাগু করলে হবে লসাগু 5, 5 একে 5 বিয়োগ 1 কত হয় 4, 5 থেকে 1 গেলে কত হয় 4, তাহলে 4/5 হবে। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম, এখানে এ এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। এখন এই মানগুলো এ বি সি এর জায়গায় বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। আমি বাম পক্ষটা তুলতেছি না, মনে করি বাম পক্ষটা আমি এখানে তুলছি। এবার ডান পক্ষের মধ্যে দেখো এর জায়গায় কত বসবে 1/5। দেখো এ উপরে আছে না, আমি ইচ্ছা করলে 1/5 ইন্টু এক্স মাইনাস 1 লিখতে পারি। মনে রাখবে উপরেরটা যদি ভগ্নাংশ হয়, ওই ভগ্নাংশের হরটাকে এই হরের মধ্যে দিয়ে লেখা যায়, কারণ তুমি ভাগ আছে গুণ আকারে লিখবা যখন উল্টাবা এটাই ঘটবে। ঠিক একইভাবে এখানে কিন্তু যেহেতু যোগ বিয়োগ আছে, এখানে আগে বসাতে হবে। বি এর মান কত, বি এর মান আছে হলো মাইনাস 1/5, তাহলে মাইনাস 1/5 এক্স প্লাস সি এর মান 4/5, এই 4/5 নিচে আছে হলো এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4। এটাকে একটু সাজিয়ে লিখো 1/5 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস, এই দেখো এখানে তুমি যদি প্লাসের জায়গায় মাইনাস দিতে চাও, এটা মনে করো মাইনাস দিলাম, তাহলে এই দুইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখো লসাগু করলে 5 হবে না, নিচে লসাগু করলে নিচে 5, তাহলে এখানে এক্স প্লাস 4 আসবে, মাইনাস এক্স প্লাস 4 আর কি। তারপর এটাকে আমরা এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা এক্স প্লাস হয়ে যাবে, 4 মাইনাস হয়ে যাবে। আর এই যে নিচে যে 5টা আসছে, এই 5টাকে নিচেরটার সাথে লিখে রাখি, নিচেরটার সাথে। তুমি ইচ্ছা করলে লসাগু করে পরে উল্টায় লিখলে হয়ে যাবে। আর যদি মনে করো না এটা তোমার মিলাইতে কষ্ট হয়ে যাচ্ছে, তুমি এখানে রেখে দাও, কোনো সমস্যা নেই। আর তোমার এটা উত্তর হইলো কিনা, অঙ্কটা ঠিক আছে কিনা, তুমি এটা লেখার পর এটাকে লসাগু করবা। লসাগু করলে যদি যোগ বিয়োগ করার পর এটার সাথে মিলে, তাহলে মনে করবো উত্তর ঠিক আছে, না হলে মনে করবো উত্তর ঠিক নাই। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে আর যে বাকি নিয়মটা আছে, নিয়মটা আমি এখান থেকে দেখিয়ে দিই। দেখো বাকি নিয়ম, পঞ্চম নিয়মটা আছে হলো এই রিপিট হয়েছে, এটা রিপিট হয়েছে, দ্বিঘাত বিশিষ্ট যেটা, এটাই রিপিট হলো। তাহলে এখানে কি ঘটবে, এখানে যখন এটা এই স্কোয়ার থাকবে স্কোয়ার, তখন আমি এই যে এটা প্রথমে একবার লিখবো, পরে এমনি নর্মালি একবার লিখবো, পরে এখানে আবার এই স্কোয়ার সহ একবার লিখবো। নিয়ম তো এটাই ছিল, যেটা রিপিট হবে প্রথমে একবার, পরে স্কোয়ার দিয়ে, পরে 3বার থাকলে আবার কিউব দিয়ে। এখন দেখো এটাও দ্বিঘাত, এখানেও কিন্তু দ্বিঘাত উৎপাদক। তাহলে এখানে bx প্লাস সি লিখছি না, তাহলে এখানে dx প্লাস ই হবে, আরেকটা এক্সট্রা আসবে, এখানে dx প্লাস ই আসবে। আসার পর বাকিটা আগের মতো এখানে সমাধান করতে থাকবা, সহগ সমীকৃত করলে হয়ে যাবে। আর আমি তোমাদের আগেই বলছি, যদি হরে উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে, তাহলে কিন্তু আগে থেকে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়ার পর তারপর ধরবা। আমি আশা করি বুঝতে পারছো।
তারপর তোমাদের যদি এই যে টাইপটা, এই যে স্কোয়ার থাকা অবস্থায় এই টাইপের অঙ্কের সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও। আমি তাহলে আবার নতুন করে এই নিয়মের একটা অঙ্ক তোমাদের সমাধান করে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।